নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 20। এর আগে আমরা 19 নম্বর প্রশ্ন যে পর্ব ছিল তার উত্তর দিয়ে দিয়েছি। যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আমরা প্রশ্ন পর্ব 20 থেকে একইভাবে ব্যাকরণ এবং টেক্সট বই থেকে প্রশ্ন রাখছি, এবং আজকে থাকছে হিমালয় দর্শন থেকে প্রশ্ন, এবং ব্যাকরণ যেমন থাকে ব্যাকরণ থেকে প্রশ্ন আছে। এর সাথে সাথে নবম শ্রেণীর পাঠ্য হিমালয় দর্শন থেকে আমরা প্রশ্ন রেখেছি। তো চলো দেরি না করে আমরা শুরু করি। এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, নতুন আছো যারা চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। বন্ধুরা, আজকের পর্বে ব্যাকরণ থেকে আমরা 7টা মোটামুটি প্রশ্ন রেখেছি, এবং আর বাকি যে 8টা প্রশ্ন অর্থাৎ হিমালয় দর্শন থেকে বাকি 8টা রেখেছি। টোটাল 15টা প্রশ্ন আছে আজকের পর্বে। তো তোমরা আগে ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নাও। যদি ব্যাকরণের প্রশ্নগুলো অচেনা লাগে তোমরা খাতায় চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নে আছে, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি কার লেখা? অপশন আছে কয়ে রামমোহন রায়, খয়ে বিদ্যাসাগর, গয়ে হ্যালহেড, আর ঘয়ে রবীন্দ্রনাথ। ঠিক আছে, এগুলো হয়তো তোমরা অনেকেই বলবে যে এই ধরনের পাঠ্য যারা 9-10-এর বিশেষ করে স্টুডেন্ট আছো তারা হয়তো বলবে যে আমাদের এগুলো পড়তে হবে কিনা, কিন্তু তার উত্তর আমি বলবো সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু জেনে রাখা ভালো। ব্যাকরণ জানতে গেলে আমাদের একদম গোড়া থেকে জানাটাই বেটার। তাই সেই জন্য তোমাদের শেখার জন্য, জানার জন্য, যাতে জানাতে কোথাও ফাঁক না থেকে থাকে, সেই জন্য আমি এই ধরনের প্রশ্নগুলো দিচ্ছি। যারা যারা আগ্রহী তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো। তো এরপর 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, নিচের কোনটি যৌগিক কালের মধ্যে পড়ে? আমরা ক্রিয়ার কাল পড়েছি, সেই যৌগিক কালের মধ্যে কোনগুলো, মৌলিক কালের মধ্যে কোনগুলো, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি ভিডিওতে। তো এখানে প্রশ্নটা এটাই আছে, যৌগিক কালের মধ্যে কোনটা পড়ে? কয় অপশন আছে, সাধারণ বর্তমান, ক্ষয়ে ঘটমান বর্তমান, গয়ে সাধারণ অতীত, আর ঘয়ে সাধারণ ভবিষ্যৎ। ঠিক আছে, অপশনগুলো ভালো করে দেখো। আর কি বলা আছে যৌগিক কাল, সেটা খুবই সোজা, অনেকেই দেখেছো, যারা ভিডিও বা পড়েছো পারবে। 3 নম্বর প্রশ্ন আছে, বিশেষণের তারতম্য বোঝাতে তম কখন প্রযুক্ত হয় বা তম কখন যুক্ত হয়? অপশনগুলো শুনে নাও। কয়ে আছে 1-এর মধ্যে তুলনায়, ক্ষয়ে 2-এর মধ্যে তুলনায়, গয়ে 2-এর বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনায়, আর ঘয়ে অপশন আছে কেবলমাত্র ক সঠিক। এই 4টেগুলোর মধ্যে কোনটা হবে সেটা ভালো করে ভেবে লিখবে বা ভেবে তোমরা আনসার করবে। তম বোঝাতে কখন, ঠিক আছে? বিশেষণের 2টো আছে, তর আর তম। তমটা কখন বোঝাতে মানে ব্যবহৃত হয়, কখন সেটা বলা হয়েছে। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন আছে, সমাপিকা ক্রিয়াবিহীন পদসমষ্টি কোন কর্তাতে দেখা যায়? সমাপিকা ক্রিয়াবিহীন অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে না। অপশন আছে কয়ে সাধনকর্তা, ক্ষয়ে বাক্যাংশকর্তা, গয়ে উপবাক্যীয় কর্তা, আর ঘয়ে অনুক্তকর্তা। ঠিক আছে, এরপর 5 নম্বর প্রশ্ন আছে, কে যেন গো ডাকিছে আমায়? কে কোন জাতীয় সর্বনাম? অপশন আছে কয়ে ব্যক্তিবাচক, ক্ষয়ে নির্দেশক, গয়ে অনির্দেশক, আর ঘয়ে আত্মবাচক। আমরা সর্বনাম আলোচনার সময় আলোচনা করেছিলাম, সর্বনাম খুব ভালো করে পড়তে হবে চেনার জন্য। তাই তোমরা যারা যারা বিশেষ করে পদ যারা যারা পড়নি তারা কিন্তু এগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? এরপর 5 নম্বরের পর 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, চ বা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে কি হয়? এটা সন্ধির একটা সূত্র থেকে দেওয়া হয়েছে। সন্ধি সূত্রগুলো আমি বলেছিলাম ভালো করে মুখস্থ করবে, আমি সূত্রও বলে দিয়েছি, মুখস্থ করার টেকনিক বলে দিয়েছি। তো যারা যারা এগুলো পড়ছো বা ভালো করে মুখস্থ রাখছো তারা করতে পারবে। অপশন আছে কয়ে চ, ক্ষয়ে ছ মানে চয়ে ছয়, আর গয়ে অপশন আছে দন্ত স, ঘয়ে অপশন আছে তালব্যস্য। এটা খুব সোজা একটা সূত্র, এটা সকলেরই মনে রাখা দরকার বলে মনে করি। তো এটা অনেকেই কিন্তু পারবে। এরপর 7 নম্বর যে প্রশ্ন ব্যাকরণের, দলের শীর্ষ বলা হয় কোনটিকে? এটা একটু আনকমন প্রশ্ন।
এটা দল বা অক্ষর, যে মুক্ত দল, রুদ্ধ দল, এইভাবে আমরা দল পড়েছি, অক্ষর পড়েছি, সেখান থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। দলের শীর্ষ বলা হয় কোনটিকে? অপশনগুলো আছে কয়ে স্বরধ্বনিকে, ক্ষয়ে ব্যঞ্জনধ্বনিকে, গয়ে মিশ্রধ্বনিকে, আর ঘয়ে অর্ধস্বরকে। ঠিক আছে, এগুলো জেনে রাখো। যদি না জানা থাকে এই ধরনের প্রশ্নগুলো, এর উত্তরগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো, যখন আমরা উত্তর দেব তার সাথে মিলিয়ে নিতে পারো, প্রশ্নগুলো এখন লিখে রাখতে পারো। ঠিক আছে, তো এই গেল ব্যাকরণ থেকে 7টা প্রশ্ন। এরপর চলো আমরা নবম শ্রেণীর যে পাঠ্য বিষয় আছে হিমালয় দর্শন, সেখান থেকে প্রশ্ন রেখেছি, সেইগুলো একটু দেখে নিই। আচ্ছা, 8 নম্বর প্রশ্নে আছে হিমালয় দর্শন গ্রন্থে কোন রেলগাড়ি সবচেয়ে ছোট বলে উল্লেখ করেছেন লেখিকা? ঠিক আছে, অপশনগুলো আছে কয়ে ইস্ট ইন্ডিয়ান, ক্ষয়ে ইস্টার্ন বেঙ্গল, গয়ে হিমালয়ান রেলগাড়ি, আর ঘয়ে ওয়েস্ট ইন্ডিয়ান। ঠিক আছে, এরপর 9 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এখনো শীত বোধ হয় না, কত উচ্চতায় পৌঁছে লেখিকা একথা বলেছেন? এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মানে দুটো রকম আছে দেখবে পাঠ্যে বর্ণনা। আচ্ছা, এখান থেকে অপশনগুলো দেখে নাও। কয়ে আছে 2000 ফিট, ক্ষয়ে 3000 ফিট, গয়ে 2500 ফিট, নাকি ঘয়ে 4000 ফিট? কত উচ্চতায় পৌঁছে লেখিকা এরম কথা বলেছিলেন? ঠিক আছে, আচ্ছা, এরপর 10 নম্বর প্রশ্ন আছে ইহার সৌন্দর্য বর্ণনাতীত, কার সৌন্দর্যের সম্বন্ধে বলা হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নটা ভালো করে এটা পড়বে, যারা যারা পাঠ্যটা পড়েছো তারা জানো, তো খুব গুরুত্বপূর্ণ, যারা জানো না তারা কিন্তু মিলিয়ে নিও। আচ্ছা, কয়ের অপশন আছে চায়ের ক্ষেত্র, ক্ষয়ে শ্বেত কুজ্ঝটিকা, গয়ে জলপ্রপাত, আর ঘয়ে মেঘের সৌন্দর্য। ঠিক আছে, এরপর 11 নম্বর প্রশ্ন আছে কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত? খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুব ভালো করে এটা মুখস্থ করবে। কার্সিয়াং স্টেশনের উচ্চতা হামেশাই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, অপশনগুলো দেখে নাও। কয়ে আছে 4846 ফিট, ক্ষয়ে 4864 ফিট, গয়ে অপশন আছে 4684 ফিট, আর ঘয়ে অপশন আছে 4486 ফিট। ভালো করে মনে রাখবে এগুলো, আর এগুলো ফিটের জায়গায় কিন্তু মিটারও দিয়ে দিতে পারে, তাই উচ্চতাটা ফিটে আছে না মিটার আছে এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এরপর 12 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কোনটি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেছেন? কয় অপশন আছে মেঘের সৌন্দর্য, ক্ষয়ে চায়ের ক্ষেত্র, গয়ে শ্বেত কুজ্ঝটিকা, আর ঘয়ে নির্ঝর। এটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে না পড়লে বুঝতে পারবে না, তো এটা দেখে নিও কোনটা হবে, তোমরা সেই অনুযায়ী উত্তর করো। ঠিক আছে, এরপর 13 যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লেখিকাদের ট্রাং কয়টা ভ্রমক্রমে কোথায় বুক হয়েছিল? কয় অপশন আছে শিলিগুড়ির ঠিকানায়, ক্ষয়ে দার্জিলিং এর ঠিকানায়, গয়ে কার্সিয়াং স্টেশনে, নাকি ঘয়ে গ্যাংটকে? এটা তো খুবই সোজা প্রশ্ন, বুঝতেই পারছো যে এটা যারা পড়েছো খুবই সোজা সাধারণ প্রশ্ন দিয়েছে। এই ধরনের প্রশ্ন পড়লে সবাই পারবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব একটা পরীক্ষায় আসে না, যেগুলো সোজা। বেশিরভাগ প্রশ্ন যদি একটা দুটো একটু চেঞ্জ করে দেয় তখন কিন্তু অসুবিধে হয়ে যায়, তাই খুব গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেইগুলো বেছে বেছে আমরা দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এরপর 14 যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লেখিকাদের বাসায় যাবার পর কদিন বৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করেছেন লেখিকা? ঠিক আছে, এটা অপশনগুলো আছে কয়ে 1 দিন, ক্ষয়ে 2 দিন, গয়ে 3 দিন, আর ঘয়ে 4 দিন। এটা গল্পের মধ্যে পাঠ্যের মধ্যে উল্লেখ আছে। এই ধরনের ছোট ছোট জিনিসগুলো কিন্তু চোখ এড়িয়ে যায়, এগুলো একটু খেয়াল করে করতে হবে। আচ্ছা, এরপর 15 যে প্রশ্ন অর্থাৎ লাস্ট যে প্রশ্নটা আছে লেখিকারা কোথা থেকে জল পেতেন? কয় অপশন আছে কূপ থেকে, ক্ষয়ে নদী থেকে, গয়ে পুষ্করিণী থেকে, ঘয়ে কোনোটাই নয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি 15টা প্রশ্ন। তোমরা যারা যারা প্রশ্নটা দেখলে প্রত্যেকেই উত্তর করো এবং কটা ঠিক হচ্ছে পরের দিন মিলিয়ে নিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাদের ভালো লাগছে ভিডিওগুলো অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।